নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী দেবী প্রসাদ রায়চৌধুরীর লেখা একটি উপন্যাস জঙ্গল। আজকের প্রথম পর্ব। ভূমিকা। পুস্তক পরিচয় লেখা গ্রন্থ রচনার আবেগ বর্জিত, তাই কাজটা ঈষৎ গোজামিল ঘটিত। বন্ধু দেবীপ্রসাদ ভারতের শ্রেষ্ঠ ভাস্কর ও চিত্রশিল্পী। কথাশিল্পে হাত দিলে তিনি যে নিজের সৃষ্টিগৌরব অক্ষুণ্ণ রাখবেন, এটা ধরে নেওয়া যেতে পারে। তার বিশ্লেষণ ও বিবৃতি যে সবল, সুবিন্যস্ত ও প্রাণবন্ত হবে, এটা স্বাভাবিক, এমনকি স্বতঃসিদ্ধ। শিল্পের মূল প্রেরণা যে অনুভূতি ও আবেগ, তা শিকারের গল্পে পুরাপুরি দেখতে পাওয়া যাচ্ছে। কেননা মনের টান না থাকলে গাছের ডালে বসে মশার কামড় খাওয়া বা সর্পবৃষ্টিকের সান্নিধ্য উপভোগ আয়েশ অনুরাগী সৌন্দর্য পিপাসী শিল্পীর পক্ষে সম্ভব হয় না। সুতরাং শিকার করা বা তার আনুষঙ্গিক ভয়ভীতি, সংকট দুর্ভোগ অনায়াসে হজম করা সুগভীর বিচারে কোনো ফ্রয়েডীয় কারণ ঘটিত হলেও ৯৯% ইচ্ছালব্ধ ও অনুরাগের ছাঁকনিতে ছেঁকে নেওয়া। সৃষ্টি ও সংহার পরস্পর বিরোধী নয়। তুলির টানের সঙ্গে ট্রিগারের টানেরও কোনো জাতিগত বিরুদ্ধতা নেই। তাই দেবীপ্রসাদ ভল্লুকের সাহচর্যে যদি অরক্ষিত ব্রহ্মতালুতে মধুমক্ষিকা দংশিত হয়ে হৃদয়ে পূর্ণতা লাভ করেন, এতে পাঠকের অবাক হওয়ার কিছু নেই। একটা দুটো কালকেউটে যদি তার দেহকাণ্ড বেয়ে যাতায়াত করে বা তেঁতুলের দেশের অতিকায় তেঁতুল বিছেরা তার বৃষ স্কন্ধে লীলায়িত হয়, তাতেই বা আপত্তির কি আছে? বিকট দর্শন শার্দুল রাজের সঙ্গে টর্চের আলোতে শুভদৃষ্টির রোমাঞ্চকর হৃৎকম্পন, বিস্তৃত নখর, চিতার হিংস্র আবেদন কিংবা সবাহারী ঘৃণ্যবৃত্তি হায়নার পুঁতিগন্ধ নৈকট্য যে পারিপার্শ্বিকের খোরাক যোগায়, তার মধ্যে যদি মাতা সরস্বতীর সাকরেদ স্কুল পালানোর সাময়িক উন্মাদনায় কালী পূজায় মেতে ওঠেন, তাকে আধ্যাত্মিক মুখ বদলানো বলে সাদরে মেনে নেওয়াই উচিত। আমরা তাই শিল্পী দেবীপ্রসাদকে কিরাতের ছদ্মবেশেও নিজত্ব বজায় রেখে চলতে দেখে অক্ষুব্ধ চিত্তে তার নূতন প্রেরণা সহানুভূতির সঙ্গেই গ্রহণ করছি। শিল্পীর তুনে যেসব আয়ুধ সমাবেশিত হয়, অতিরঞ্জিত তার মধ্যে অন্যতম। অবয়বে, আকারে, অঙ্গবিন্যাসে বা বর্ণে অতিরঞ্জন চিত্রশিল্পে চিরপ্রচলিত। অসম্ভব নয়না, অকল্পনীয় নাসা, চূড়ান্ত দেহ, ভ্রমরকটি সুন্দরীদের প্রাচুর্যে ভারত চিত্রকলা রহস্যময়। এক আতিশয্যের আবেগ নারীজাতির প্রতি প্রেম অথবা প্রতিহিংসার পরিচায়ক, এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। দেবী প্রসাদের শিকার অবলম্বন করে যেসব আনুষঙ্গিক রসের অবতারণা হয়েছে, তার মধ্যে একটি কাল্পনিক সহধর্মিণী সযত্নে অভিব্যক্ত। ইনি শিল্পীর নিকুল স্মৃতিজাত অর্ধচেতনার আতঙ্কের প্রতীক, না অভিমানের মানহানির নিষ্ফল প্রচেষ্টা, ঠিক বোঝা গেল না। ভিটামিন, ক্যালোরি, হাইজিন, পেডাগজি ও প্রিজন অ্যাডমিনিস্ট্রেশনের এ অপরূপ সমন্বয় দেবীপ্রসাদেই সম্ভব। কিন্তু এ কথাও মনে রাখা উচিত যে দুঃস্বপ্ন প্রসূত চিত্র হলেও দ্য হান্টার হান্টেডের হাস্যরসের আবেদন আছে। যে পুরুষ জাতির আত্মা নারীর হাতে পড়ে পাম ফিল্টার শোধিত হয়ে সংসারে সর্বদেশে ও সর্বকালে পরিবেশিত হয়ে আসছে, সে পুরুষের এই কৃচ্ছ সাধন চির অব্যাহত থাকবে। মৃগয়ার ক্ষেত্রে প্রজ্বলিত হোমাগ্নির সূচনা করে তাতে ঘৃতদান নারীতেই সম্ভব। তবে সপরিবারে শিকার করতে যাওয়াই বা কেন? দাক্ষিণাত্যের মধ্যযুগের যে গল্পটি গ্রন্থকার বন্দুকের গলায় পুষ্পমাল্যের মতো দুলিয়ে দিয়েছেন, তাতে শিকারের নিছক আমিষভাব কতকটা কেটে গেছে। গল্পটি রাজপুতবীর বাপ্পাদিত্যের প্রণয় কাহিনীর
সহজাতীয়, যদিও আরও সালঙ্কৃত। অরণ্য দেশের মানুষ, তার জীবনযাত্রা, সুখ দুঃখ আর দৃষ্টিভঙ্গি খুব ভালো রকমই চিত্রিত হয়েছে। ভূমিকা আরও দীর্ঘ হলে পাঠকের ওপর অন্যায় করা হয়। উপভোগে বিলম্ব স্বভাবতই কিছুটা অপেক্ষার আনন্দের সৃষ্টি করে এবং তাতেই গৌরী চন্দ্রিকা সার্থক হয়। শ্রী অশোক চট্টোপাধ্যায়, কলিকাতা, ১/১১/৫৩। তাহলে শুনতে থাকুন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা উপন্যাস জঙ্গল, আজকের প্রথম পর্ব। মানুষ মাত্রেই সারাটা জীবন পরম শান্তিতে বাঁচিয়া থাকিবে, এইরূপ উদ্দেশ্য বিধাতা কখনো পোষণ করেন নাই। সুখ ও দুঃখের কাহিনী, ধনী দিন, রাজা প্রজা নির্বিচারে অল্প বিস্তর সকলেরই বলিবার আছে। তবে পাত্র হিসাবে বিধাতা যে পক্ষপাতিত্ব করিয়া থাকেন সেই বিষয়ে আমি নিঃসন্দেহ। কাহারও কপালে অকারণে বেশি সুখের ব্যবস্থা করিয়া কাহাকেও যৎপরনাস্তির দুঃখ দেওয়াটা তাহার স্বভাব। ভাগ্যের দিক দিয়া আমি বিধাতার সুনজর জুৎসইভাবে আকর্ষণ করিতে পারি নাই। কৈশোর পার হইতেই যৌবনকে তিনি আদালতের ক্রোক নোটিশ জারির পেয়াদার মতো আমার পিছনে এমনভাবেই লেলাইয়া দিলেন যে বয়সের উৎপাত সহ্য করিতে না পারিয়া একদিন বেঘরে বিবাহ করিয়া ফেলিলাম। ভবিষ্যতের প্রতি দিকপাত করিবার সময়টুকু পর্যন্ত পাইলাম না। বিবাহের পর কিছুদিন ফ্যাশনমত্তা পত্নীকে পাশে বসাইয়া সিনেমা দেখিয়া চা ও ডিনার পার্টিতে স্ক্যান্ডাল, স্যান্ডাল ও শাড়ির চর্চা করিয়া পরমানন্দে দিন কাটাইতেছিলাম। কিন্তু দিনগুলি যখন মাস বৎসর পার হইয়া প্রায় যুগে আসিয়া উপস্থিত হইল, তখন ঠিক বুঝিলাম বিবাহ করিয়া কাজটি ভালো করি নাই। এই সূত্রে আমার স্ত্রীর পরিচয়টা দিয়া রাখা ভালো। তিনি চলতিমতে শিক্ষিতা, তদুপরি ঘোরতর মার্জিতা, অর্থাৎ তিনি ডাক্তারি জানেন, সাহিত্য, শিল্প ও সঙ্গীত সম্বন্ধে কথা বলিতে পারেন, মাঝে মাঝে কবিতা লিখিয়া থাকেন। এমনকি ভিড়ের মাঝে প্রয়োজন না থাকিলেও নবজাগরণের দৃষ্টান্ত কায়েমীভাবে প্রতিষ্ঠিত করিবার জন্য ট্রামে বাসে ভদ্র সন্তানকে চর কষাইতেও দ্বিধাবোধ করেন না। নিমন্ত্রণ আসিলে পার্টির সময় ও মানুষ বিচার করিয়া তিনি পাদুকা ব্যবহার করিয়া থাকেন, যথা রাত্রিতে সাহেবী ডিনারে হাই হিল, সন্ধ্যায় দেশি চায়ে চটিকা এবং অপরাহ্নে কাহারও শ্রাদ্ধঘটিত ভূরিভোজনে ভেজিটেবল শু। রাত্রে সাহেবী ডিনারে শুধু হাই হিল পরিলেই তো ডিনার প্রসাধনের জটিল সমস্যার সমাধান হইয়া যায় না। শাস্ত্রমতো দেহের কতক অংশ রং করিয়া ম্যাচিং করিয়া লইতে হয়। দেহই বলিলাম, কারণ আধুনিক পরিচ্ছদে ঢাকা অংশ আর কতটুকু। লাল জুতা হইলে ঠোঁট ও নখ লালে লাল করিয়া দেওয়াটা ফ্যাশন ধর্মে অবশ্য পালনীয়। এ বিষয়ে আমার স্ত্রী একটু বেশি অরিজিনাল। কালার স্কিমে একটি অভিনব হারমোনি না আনিতে পারিলে তিনি সন্তুষ্ট হইতে পারেন না। লাল জুতা, লাল নখ, লাল পাড়ের সহিত হয়তো একটি ঘোরতর কৃষ্ণবর্ণ ক্রেপডিসিন শাড়ি পরিয়া বসিলেন। উগ্র লাল ও ঘোর কালোর সংমিশ্রণে যে হারমোনির সৃষ্টি হইল, তাহা কতকটা পোড়া কাঠের স্থানে স্থানে আগুন জ্বালার মতো। বেমানান লাগিতেছে বলিবার সাহস নাই, কারণ আমি মাত্র একটা নিরীহ হাজবেন্ড। উনি পোশাক পরিয়াছেন দ্যাট স্মার্ট ইয়ং ম্যানকে দেখাইবার জন্য। এইরূপ অবস্থায় সুবোধ বালকের মতো তাহার রুচির সমর্থন করাটাই আমার পক্ষে স্বাভাবিক। অন্যথায় অজ্ঞাত বিপদ অকস্মাৎ মাথাটাকে ঘায়েল করিয়া দিতে পারে। যাহা হোক, ডিনার প্রসাধনের কথা বলিয়াছি, এইবার দেশি চায়ের পালা। ডালমুট ও কচুরির উল্লেখ করিয়া ঘরোয়া চায়ের নিমন্ত্রণ আসিলে তিনি জরিদার সেফটি চটি পরিয়া থাকেন। সেফটি বলিলাম এই জন্য, কারণ পরিলে উহাতে জুতার জাতিগত আকৃতির কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না, কিন্তু খুলিবার সময় কুলিন গোটার জুতার মতোই অস্বস্তিকর চেষ্টার প্রয়োজন হয়। না পড়িলেও বিপদ কম নয়। আলমারিতে সাজাইয়া রাখিলে শিল্প সমালোচক ও প্রত্নতাত্ত্বিকরা গ্রিক প্রভাব পড়িয়াছে বলিয়া থিসিস লিখিবার ভয় দেখান। বাস্তবিকই আমি সংস্কারবদ্ধ শিল্প সমালোচক ও গোজামিলবাদী প্রত্নতাত্ত্বিকদের বিশেষ ভয় করিয়া চলি।
ভাবোদয় হইলে কোন মহাপুরুষ কি চাহিয়া বসিবেন ঠিক নাই, এবং যাচিত বস্তু হস্তগত হইলে ফেরত দিবার কথাটা সুবিধামতো ভুলিয়াও যাইতে পারেন। ভাবুকরা অনেক কিছুই করিয়া থাকেন যাহার কোনো কৈফিয়তের প্রয়োজন হয় না, কিন্তু আমি যদি ভদ্র কায়দায় চুরি করিতাম, তাহা হইলে লোকে প্রথমেই বলিত, শালা চোর তো বটেই, তাহার ওপর আবার চালাক। আমি যদি প্রথম খেতাবটা বাদ দিয়া দ্বিতীয়টা পাইতাম, তাহা হইলে কি আর আমার কাহিনী লিখিতে বসিতে হইত? যাহা হোক, আমার স্ত্রীর সম্বন্ধে আর একটু বলিবার আছে। আমার স্ত্রী অনবরত উল্লেখ করিলে জাগ্রত মহিলাটি মনে মনে ক্ষুণ্ণা হইতে পারেন। তৎপর চটিতে কতক্ষণ? চটিবার কারণ যথেষ্ট আছে। মানুষের ওপর আমার শব্দের প্রয়োগ প্রগতির যুগ সমর্থন করে না। জীবন্ত মানুষ তো দূরের কথা, কিছুদিন বাদে আমার বাড়ি, আমার ফাউন্টেন পেন, আমার বাইসাইকেল বলিবারও হয়তো উপায় থাকিবে না। যাহারা পরস্ত্রী, ফাউন্টেন পেন, বাইসাইকেল ইত্যাদি না বলিয়া ইচ্ছামতো ব্যবহার করেন নাই, তাহাদের আধুনিক যুগে বোকা বলাই ধার্য হইয়াছে। নিরবচ্ছিন্ন জড়কে পুরা দাম দিয়া কিনিয়াও যদি সম্পূর্ণ দখলে না রাখা যায় এবং আমার বলিলে হাস্যাস্পদ হইতে হয়, তাহা হইলে জীবন্ত মানুষের ওপর পোসেশনের দাবি প্রগতি সমর্থন করিবে কেমন করিয়া? সুতরাং অতঃপর স্ত্রীর স্থানে শ্রীযুক্তা ব্যবহার করিব। শ্রীমতী কথাটায় কেমন একটা ছোট করার সংস্কার জড়াইয়া আছে। হাজার হোক, যাহাই লিখি, আইনত তিনি আমার স্ত্রী তো বটেই। তাহার সম্বন্ধে যৎসামান্য দুর্বলতা থাকাটা অস্বাভাবিক নয়। যে ঘটনা লিখিতে বসিয়াছি তাহা নিতান্তই বাজে, তথাপি আমার পক্ষে বাজে নয়, কারণ আমি নাজেহাল হইয়া গিয়াছি এবং এই গল্পটিকে সূত্র করিয়া শ্রীযুক্তা ভবিষ্যতে যে আরও দুর্ভোগের সুব্যবস্থা করিবেন সে বিষয়ে সন্দেহ করি না। সবই জানি, তথাপি আমার দুঃখের কাহিনী লিখিব, পাঠকদের সহানুভূতি ভিক্ষার জন্য। যদি কোনো দরদির সৎসাহসের অভাব না হয়, তাহা হইলে তাহাদের মধ্যে কেহ যেন আত্মকাহিনী লিখিয়া পাঠান। আমি জানিতে চাই, আমার মতো পোষা হাজব্যান্ড ধরনীর বুকে অন্তত আরেকটি আছেন। আমি আসলে একটি বুনো প্রকৃতির মানুষ। এভলিউশনের গোড়ার দিকে, অর্থাৎ ঘষা মাজার পূর্বে মানুষ যে মনোবৃত্তি লইয়া জীবনযাপন করিত, আমি এখনও নির্লজ্জের মতো তাহা ব্যবহার করিয়া থাকি। নেশার প্রতি আসক্তি আছে, শিকার ছাড়া আরও অনেক কিছু। সাম্বার, শার্দুল অথবা বরাহের পিছনে ঘুরিয়া ঘুরিয়া যখন তৃষ্ণায় তালু শুকাইয়া ওঠে, তখন নির্ভয়ে পাকযুক্ত জল পান করিয়া থাকি। জঙ্গলে ক্ষুধার তাড়নায় জঠরাগ্নি প্রজ্বলিত হইয়া উঠিলে এবং সুপক্ক ফলের সন্ধান পাইলে অবলীলাক্রমে গাছে উঠিয়া পড়ি এবং বন্যফল গাছে বসিয়াই ভক্ষণ করি। কিছুমাত্র লজ্জা আসে না। সুখ, দুঃখ, হাসি, কান্না সব কয়টিরই সহজ উচ্ছ্বাস শ্রীযুক্তার নিকটে না থাকিলে বর্বরের মতোই প্রকাশ করিয়া ফেলি। তাহার সাহচর্য পাইতে হইলে অবশ্য ভাষার একটি পোশাকি খোলস ব্যবহার করিয়া থাকি। খাদ্য ও পানীয় সম্বন্ধে আমার ইমিউনিটি প্রায় অবিশ্বাসযোগ্য হইয়া আসিয়াছে। বিখ্যাত সাহিত্য সমালোচক বন্ধুবর সজনীকান্ত দাস বলেন, আমি নাকি লিভার বাদ দিয়াই জন্মগ্রহণ করিয়াছি। কিন্তু এত বড় সমালোচকের গভীর গবেষণা শ্রীযুক্তা মানিতে প্রস্তুত নহেন। কতদিন বলিয়াছেন, কোন দিন বেঘরে? বক্তব্য সম্পূর্ণ শেষ করেন নাই কেন আমি বলিতে পারি না। সকাল, বিকাল ও সন্ধ্যায় ভক্ষণের পূর্বে বিভিন্ন ধর্মানুষ্ঠানে নানা প্রথায় ভগবানের নাম করা চলতি আছে। খ্রিস্ট উপাসক সাহেবরা আমেন বলিয়া থাকেন। হিন্দুরা গণ্ডুস করিয়া যৎকিঞ্চিৎ অন্যের অংশ ঈশ্বরের নামে অর্পণ করেন। হিন্দুদের মধ্যে যাহারা অধিকতর আলোকপ্রাপ্ত, তাহারা চক্ষু মুদ্রিত করিয়া অজানাকে দেখিয়া থাকেন। আরও নানা পন্থা নিশ্চয় আছে, আমার জানা নাই। আমি সাহেবী ও দেশি কায়দায় ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার খাইয়া থাকি। যখন খাইতে বসি তখন ভগবানকে স্মরণ করিবার সময় পাই না। ভীতভাবে শ্রীযুক্তার মুখের দিকে তাকাইয়া থাকিতে হয়। তিনি ভিটামিন, প্রোটিন ইত্যাদির আদি তত্ত্ব হইতে আরম্ভ করিয়া অতি আধুনিক গবেষণার গোটা তালিকা বলিয়া যান। এ, বি, সি, ডির বর্ণমালায় আরও কতকগুলি অক্ষর যোগ দিতে পারিলে
ছোটদের স্বাস্থ্যের বর্ণপরিচয়ের পুস্তক হইয়া যাইত। প্রৌঢ় বয়সে আমি এই বর্ণপরিচয়ের নববিধান শ্রবণ করিয়া খাইতে বসি। না শুনিলে তিনি আমার প্রিয় ভক্ষণীয়গুলি ভয়ে ভয়ে বলিতেছি, দেশি বাটলারের সার্ভ করিবার হুকুম নাই, কি জানি যাহা প্রাপ্য তাহার বেশি যদি লইয়া ফেলি। শ্রীযুক্তা দ্বারাযুক্ত চামচের সাহায্যে নিজে আমার প্লেটে তুলিয়া দেন। নিজে তুলিয়া না দিলে অসুবিধা তাহারই বেশি, কারণ অনেক সময় অন্য মনস্কতাবশত আমি হাত দিয়ে তুলিয়া লইয়া থাকি। এই সময় শ্রীযুক্তা হা হা করিয়া টেবিলের ওপর হুমড়ি খাইয়া পড়েন, যেন কাহাকেও অস্ত্রাঘাত হইতে আত্মোৎসর্গ করিয়া রক্ষা করিতে চলিয়াছেন। আমি থতমত খাইয়া চকিতে হাতটি সরাইয়া লই, তাহার পর ক্ষীরের লাড়ু লোলুপ দৃষ্টি দ্বারা উপভোগ করিবার চেষ্টা করি, কারণ এই ঘটনার পর জিহ্বার দ্বারা রসনা তৃপ্তির কোনো সম্ভাবনা থাকে না। উক্ত ঘটনাগুলি আমার দৈনিক জীবনযাত্রার অতি সংক্ষিপ্ত বিবরণ। সেদিন সকাল হইতে প্রায় বৈকাল পর্যন্ত খোদ কর্তার জুতা পালিশ করিবার অভিনব সাইন্টিফিক প্রসেস আবিষ্কার করিতে গিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম। বিকালে পান দোষে অভ্যস্ত হইয়াও ব্র্যান্ডি খাইলাম না, মনটা বিগড়াইয়াছিল। জুতা পালিশের টেকনিক ঠিক ম্যাথডিক্যাল হয় নাই। অবশেষে মরিয়া হইয়া ঠিক করিলাম চা খাইব। বেপরোয়া হইয়া শ্রীযুক্তার নিকট একটি চিঠি পাঠাইয়া দিলাম। চা খাইবার অনুরোধটি সত্যই তাহার নিকট অপ্রত্যাশিত। কেন জানি না, গৃহে আসিয়া দেখিলাম চায়ের ব্যাপারটায় কেমন একটা বৈশিষ্ট্যের সাড়া পাওয়া যাইতেছে। আমি যাহা ভালোবাসি সবই টেবিলে সাজানো রহিয়াছে। আহা, কুক্কুটের স্যান্ডউইচটা পরিপাটিভাবে আমার চোখের সামনে বিদ্যমান। প্যাটির পাপড়িগুলা দেখিলেই জিহ্বার লালায় ভরপুর হইয়া ওঠে। বিদেশি পিঠাগুলাও মন্দ নয়। আমি হাত কচলাইতে কচলাইতে চেয়ারে বসিয়া পড়িলাম। সাবধানী মন হঠাৎ অনুসন্ধিৎসু হইয়া উঠিল। অত আদরের পিছনে কোনো গুপ্ত উদ্দেশ্য নাই তো? হিসাব করিয়া দেখিলাম 3 দিন আগে শ্রীযুক্তার জন্মদিনের ভাড়া কাটিয়া গিয়াছে। যতদূর মনে পড়ে তাহাকে বেজায় দামি এবং তাহার ফেভারিট ক্রেপডিসিন দেওয়া হইয়াছে। তবে এত আয়োজন কিসের জন্য? আয়োজনের গূঢ় উদ্দেশ্য জানিতে সময় লাগিল না। শ্রীযুক্তা আমার পেয়ালায় চা ঢালিতে ঢালিতে বলিলেন, তোমার শিকার দেখতে যাব। ইচ্ছাটা তাহার একলার হইলে অত্যুচ্চ বিশেষণযোগে চাটুবাক্য ব্যবহার করিয়া বলিতাম, তোমার এমন চমৎকার রং, শিকারে যাইলে ঝলসাইয়া যাইবে। মিথ্যা প্রশংসা আশ্রয় না দিলে বাঘের ভয় দেখাইতাম। কিন্তু প্রস্তাবটি আমার নিকট প্রকাশ করিবার পূর্বে আমার বালক পুত্র ও অনুরাগ ছাত্রীকে দলে টানিয়া লইয়াছিলেন। বাধ্য হইয়া যখন তথাস্তু বলিলাম, তখন আরও ফ্যাকরা আসিয়া জুটিল। মিস এক্স শিকারে যাইতেছেন শুনিয়া ছেলেদের দল ছুটিয়া আসিয়াছে। উচ্চ ক্লাসের ডেপো ছেলেরা আবদার ধরিল, মিস অমুক যদি শিকার দেখিতে পারেন তো আমরা বাদ যাই কেন? ছেলেগুলির ভিতর অনেকেই বিশ্ববিদ্যালয়ের তকমাপ্রাপ্ত। এক কথায় না বলিতে সাহস পাইলাম না, হয়তো তর্ক জুড়িয়া দিবে। ডেপোদের সঙ্গে তর্ক করা অপেক্ষা সময়টা অন্য কাজে ব্যবহার করা যুক্তিসঙ্গত। আমি আরেকজনকে সঙ্গে লইবার প্রতিশ্রুতি দিলাম, কিন্তু ছেলেগুলা আমার কথায় কর্ণপাত না করিয়া আমার সামনে দাঁড়াইয়াই রেজলিউশন পাশ করিয়া দিল। ভেঙ্কট, রঙ্গস্বামী, নলিন, বিশ্বমোহন, খগেন, শচীন, সুশীল, কালী ও বামাপদ নিজ নিজ ফ্লাস্ক লইয়া সকলে বাস টার্মিনাসে যোগ দিবে। তাহার পর শিকারের নিকটবর্তী স্থানে গরুর গাড়ি, হন্টন যাহা হোক একটা ব্যবস্থা করিলেই চলিবে। আমি তীব্র প্রতিবাদ করিবার জন্য প্রায় প্রস্তুত হইয়া উঠিয়াছিলাম, কিন্তু থমকিয়া নিজেকে সংযত করিয়া ফেলিলাম। দেখিলাম শ্রীযুক্তা ছেলেদের প্রস্তাবে উৎসাহিত হইয়া উঠিয়াছেন। আমার মুখ হইতে প্রতিবাদ বাহির হইবার পূর্বেই তিনি বলিয়া চলিলেন, বেশ তো, সে ভারী মজার হইবে। মিস এক্স গান গাইবেন, সুশীল বাঁশি বাজাইবে, পুত্র তবলা ধরিবে, কালী হারমোনিয়ামটা সঙ্গে লইবে, জঙ্গলের মাঝে পিকনিক জমিবে ভালো। মনে মনে ভাবিলাম, এতগুলি যন্ত্রের নাম করা হইল, একতারার উল্লেখ তো কেউ করিল না। শার্দুল বহুল অরণ্যে বনভোজনের যেভাবে আয়োজন চলিয়াছে, তাহাতে শিকারী বন্দুক ছাড়িয়া একতারা লইয়া বৈরাগী না হইলে চলে কেমন করিয়া? যাহা হোক, ঠিক হইয়া গেল
2 জন পিয়ন, 3 জন চাকর, একটি পাচক ও একজন দাসী যাইবে। তদুত্থিত অন্য সাঙ্গপাঙ্গ তো আছেই। শিকার পার্টি একটি ছোট ফৌজ হইয়া দাঁড়াইল। প্রত্যহ প্রাতে 1 ঘণ্টা মুগুর ভাজিলে যকৃতের ক্রিয়া অভদ্রচিত ও উগ্র হইয়া থাকে। আমার সম্বন্ধেও এ নিয়মের ব্যতিক্রম ঘটে নাই। অভ্যাসানুসারে অসভ্যের মতো কসরত শেষ করিয়া অনশন ভঙ্গের জন্য টেবিলে আসিয়া বসিলাম। অনশন ভঙ্গ বলিলেই রাজনৈতিক কিছু সংশ্লিষ্ট আছে মনে হয়। বর্তমান ঘটনার সহিত জটিল কিছু জড়াইয়া নাই। আমার অনশনভঙ্গ নিতান্তই দৈনিক ব্যাপার, সোজা বাংলায় যাহাকে বলে ব্রেকফাস্ট। সম্মুখে যাহা কিছু আমার ভাগে ছিল অতি অল্প সময়ের ভিতর নিঃশেষ করিয়া ফেলিলাম। শ্রীযুক্তার জন্য অপেক্ষা করা সম্ভব হইল না। তিনিও কসরত করিতেছিলেন, মুগুর ভাজা নয়, প্রসাধন। পুরা 8 ঘণ্টাকাল দরজা বন্ধ করিয়া যে বেশে সামনে আসিলেন, তাহাতে সার্কাসের অবলা ক্লাউন বলিলে অত্যুক্তি হয় না। 8 ঘণ্টাও তাহার নিকট তাড়াতাড়ি। এই সময়ের ভিতর যতটা সম্ভব ক্ষিপ্রতাসহ পাউডার লেপন করিয়াছিলেন, ফলে স্থানে স্থানে আসল দেহবর্ণের উকি চাপিতে পারেন নাই। দুঃখ হইল, অটোমেটিক পাউডার লেপনের যন্ত্র থাকিলে এই রূপটি ঘটিত না। ভাবিতে লাগিলাম, আমি যদি হাজব্যান্ড না হইয়া দ্যাট স্মার্ট ইয়ংম্যান হইতাম, তাহা হইলে কি শ্রীযুক্তা এইভাবে আমার সামনে আসিতেন? আর কিছু না হোক, অন্তত রসরাজ রাজশেখরবাবুর ঠোঁটের সিঁদুরটা ব্যবহার করিতেন। শাড়িটা হয়তো এত সস্তার হইত না। তিনি টেবিলে বসিয়াই বলিলেন, সবই ঠিক হইয়া গিয়াছে, কেবল বড় ফিল্টার পাম্পটির ব্যবস্থা হইলে নিশ্চিন্ত হওয়া যায়। আমি অবাক হইয়া গেলাম। ভোলে কি, শিকারে ফিল্টার পাম্প? যে পাম্প ব্যবহার করিতে 3-4 জন সবল পুরুষের দরকার হয়, তাহাকেই জঙ্গলে লইয়া যাইতে হইবে। মানিলাম, জঙ্গলে 3 জন জোয়ান লোক পাওয়া যাইতে পারে, কিন্তু এখান হইতে 5 মণ ওজন যন্ত্রটি বহন করিবে কে? মাথা চুলকাইয়া বলিলাম, ভয় পাচ্ছ কেন? ট্রাভেলার্স বাংলোতে সুন্দর পাতকুয়ার জল আছে, সে জল তো আমি নিজে। শ্রীযুক্তা তাহার হাতটি আমার মুখের কাছে আনিয়া বলিলেন, থামো, খুব হয়েছে, সঙ্গে ছেলে যাচ্ছে, বাইরের মেয়ে রয়েছেন, আমার শরীর খারাপ, তাছাড়া এতগুলি লোক। আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, কি সকলেই ফিল্টার ওয়াটার খাবে? শ্রীযুক্তা দৃঢ়ভাবে উত্তর করিলেন, নিশ্চয়। তুমি কি ভেবেছ জঙ্গলের মাঝে অসুখ বিসুখ বাঁধিয়ে আমরা সেইখানেই থেকে যাব? নিশ্চয় শব্দটি যে পর্দায় উচ্চারণ করিয়াছিলেন, তাহা বোধ হয় 5.5 পার হইয়া গিয়াছিল। অতটা চড়া পর্দায় সুর মিলাইয়া কথা বলার শক্তি আমার ছিল না। মানিয়া লইলাম তাহার আদেশ। ফিল্টারের জন্য একটি লরির বন্দোবস্ত হইল। পরের দিন অফিসের ফাইল দেখিতেছি। পিয়ন সামরিক কায়দায় সেলাম ঠুকিয়া বলিল, হুজুর, মেম সাহেব চিঠি দিয়েন। হ্যাঁ। দমিয়া গেলাম। শ্রীযুক্তার প্রেরিত কাগজের টুকরার ভাঁজ খুলিয়া দেখিলাম একেবারে শিলযুক্ত সমন। মাত্র কয়েকটি কথা, এখনই এসো, দরকার আছে। জিও ডিও অনেক কিছুই টেবিলে জড়ো হইয়াছিল, কোনোটাই আমাকে থামাইতে পারিল না। শ্রীযুক্তা যে কোন কারণে চটিয়াছেন তাহা অনুমান করা শক্ত নয়, কারণ চিরকুটটি পেন্সিলে লেখা। একটি কথা লিখিতেই শীষ ভাঙিয়া গিয়াছিল, তথাপি ভাঙা পেন্সিলটাই জোর দিয়া ব্যবহার করিয়াছেন। বক্তব্যের শেষ অংশ এনগ্রেভড হইয়া গিয়াছে। আশঙ্কান্বিত হইয়া বাংলোর দিকে চলিতেছিলাম। বেলা তখন 3টা হইবে। ওপরে উঠিয়া দেখি শ্রীযুক্তা পুত্রের সহযোগে প্রাণপণ শক্তিতে ফিল্টারটা দুরস্ত করিবার চেষ্টা করিতেছেন। মা ও ছেলে উভয়ে মিলিয়া ফিল্টারের হাতাটা এমনভাবেই টানাটানি আরম্ভ করিয়াছেন যে শেষ পর্যন্ত পোর্সিলেনের যন্ত্র ভাঙিয়া চুরমার হইয়া যাইবার সম্ভাবনা অনিশ্চিত হইয়া উঠিয়াছে। আমি আসিয়া কি করিয়া যন্ত্রটা ব্যবহার করিতে হয় দেখাইয়া দিলাম। যন্ত্র চলিতেছে দেখিয়া শ্রীযুক্তা কোমরে হাত রাখিয়া বলিলেন, এই পাম্পের জন্যই তোমাকে ডেকেছিলাম, এতগুলো টাকা কেবল জলে ফেলেছ। আমি উত্তর করিলাম, সে তো সত্যি কথা, টাকাগুলো তো জলের জন্যই খরচ করা হয়েছে। শ্রীযুক্তার কাপড় কোমরের কাছে কড়া করিয়া বাঁধা ছিল। আমার উত্তর শুনিয়া আরও কড়া করিয়া বাঁধিলেন। আচরণটি সুবিধার ঠেকিতেছিল না। একটি সাংঘাতিক বিস্ফোরণের আশু সম্ভাবনা ঘোরালো হইয়া উঠিতেছে মনে হইল। আমি ছেলেটিকে
আদর করিয়া শ্রীযুক্তার উত্তেজনা যৎকিঞ্চিৎ লঘু করিবার চেষ্টা করিতেছিলাম। ফল পাইলাম ঠিক বিপরীত। পুত্রকে ধমক দিয়া বলিলেন, যাও নিচে যাও, এখন বিরক্ত করো না, কত কাজ আছে দেখছো না। কাজের মধ্যে তো ছিল পাম্পটা বিকল করিবার, তাহাও বন্ধ হইয়াছে। এক মুহূর্ত আগে ওই পাম্পটা ভাঙিবার জন্য পুত্রমাকে প্রাণপণ সাহায্য করিতেছিল। প্রমাণ, উভয়েই গলদঘর্ম হইয়া উঠিয়াছেন। অথচ নিজ সন্তানের প্রতি এইরূপ ব্যবহার কেন? এক যুগ কাটিল, শ্রীযুক্তার সহিত হাজবেন্ড সাজিয়া ঘর করিতেছি। পুত্রকে অকারণ তিরস্কার করিবার অর্থ বুঝিতে দেরি হইল না। উহা আমাকে প্রস্তুত হইতে দিবার ইঙ্গিত। শ্রীযুক্তা এদিক দিয়া যথেষ্ট উদার। ওয়ার্নিং না দিয়া তিনি কখনো আমাকে দুঃখ দেন নাই। তাহার লেখা ছোট চিরকুট পড়িয়াই জানিতে পারিয়াছিলাম কপালে একটা দুর্ঘটনা ঘনাইয়া উঠিতেছে। আক্রমণকারী প্রবল, সুতরাং প্রস্তুত হইবার সময়টা কাটা ঘায়ে নুনের ছিটার মতোই লাগিতেছিল। জ্বালা বহুগুণ বাড়িয়া উঠিবার ভয়ে বলিলাম, পাম তো ঠিক হয়ে গিয়েছে, তাহলে আমি আপিসে যাই। শ্রীযুক্তা কোনো উত্তর দিলেন না। তাহার দৃষ্টি কাঠের সিঁড়িতে আগন্তুকের পদশব্দ অনুসরণ করিল। খটাং খট খটাং খট একজোড়া হাইহিল জুতা উপরে উঠে আসিতেছে। শব্দটি স্ক্রিনের ওপাশে থামিতেই মিস এক্স বলিতেছেন, আসতে পারি? দেখুন। মনে মনে ভগবানকে প্রাণ ভরিয়া ভক্তি প্রকাশ করিলাম। দীনদয়াল খেতাবটি কি সোজা ব্যাপার! মিস এক্সের উপস্থিতিতে হৃষ্ট হইয়া উঠিয়াছিলাম। প্রকাশ্যেই ধন্যবাদ দিয়া ফেলিতাম, কিন্তু তিনি ক্লাস ফাঁকি দিয়া আসিয়াছেন। কর্তব্যবোধ বাধা দিল। মুখের একদিকে কপট কোপ, অপরদিকে হাসির আভাসটুকু মাত্র রাখিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি এখন এলেন কেমন করে? শ্রীযুক্তা আমার প্রশ্নের উত্তর দিতে দিলেন না। মিস এক্সকে ভিতরে আসিতে বলিলেন। আপনি বাঁচিলে বাপের নাম। শ্রীযুক্তার কবল হইতে রক্ষা পাইবার আশা প্রায় সম্ভব হইয়াছে। ভাবিতে পারাটাই তখনকার মতো মস্ত বড় সান্ত্বনা। আমি কর্তব্যের কথা ভুলিয়া সস্নেহে একটা চেয়ার তাহার সামনে ধরিলাম। মিস এক্স ঘরে ঢুকিয়াই বললেন, তা দেখুন, শিকারে এই শাড়িটা চলবে তো? দোল খেলিবার সময় বেরসিক দল যেমন নোংরা অথবা ছেঁড়া কাপড় পরিয়া থাকে, মিস এক্সও ওই রকম একটা বাতিল কিছু লইয়া আসিয়াছেন ভাবিয়া শাড়িটা দেখিবার প্রয়োজন বোধ করিলাম না। না দেখিয়াই বলিলাম, চলবে চলবে, খুব চলবে। মিস এক্স বলিলেন, ও মা, সে কি? দেখুন, শাড়িটা যে এখনও প্যাকিংয়ের ভেতর রয়েছে। আপনি দেখলেন কি করে? দেখুন, কাল কিনেছি শিকারে যাবার জন্যে। শিকার দেখিবার জন্য নতুন শাড়ি কিনিয়াছেন? প্রথমটা আমি বিশ্বাস করিতে পারি নাই। গঠন তাহার ছাঁচে ঢালা আধুনিক তন্নির। গ্রীবা ঈষৎ বক্র করিয়া দাঁড়াইতেই মনে হইল একটি চাচা পোচা মোটা লতা ঝুলিতেছে না, অস্বাভাবিকভাবে মাটি হইতে হেলিয়া দুলিয়া ঊর্ধ্বে উঠিয়াছে। ক্লাস ফাঁকি দিলেও মনোভাব কিঞ্চিত নরম হইয়া আসিল। আমি বান্ডিল খুলিতে বলিলাম। টিস্যু কাগজে মোড়া বান্ডিল উন্মুক্ত হইতেই শাড়ি ছাড়া আরেকটি বস্তু প্রকাশিত হইয়া পড়িল, একটি নয়া ধরনের ব্লাউজ। পরিলে কিরূপ দেখাইবে বলিতে পারি না, তবে জামার কাঠ হইতে অনুমান করিলাম স্কন্ধের নিকট গোদ জাতীয় কোনো ব্যাধি হইলে ব্লাউজটি পরার সার্থকতা থাকে। কি উত্তর দিব ভাবিতেছি। প্রশ্নটার ভিতর ইচ্ছাকৃত না হইলেও অস্বস্তিকর কটাক্ষ রহিয়াছে। জন্তুরা এভলিউশনের তাড়া খাইয়া আধুনিক পোশাকের রসগ্রহণ সম্বন্ধে তাহাদের মত যথেষ্ট সভ্য হইয়া উঠিয়াছে কিনা আমি জানিব কেমন করিয়া? আমি উত্তর করিলাম, শ্রীযুক্তা এদিক দিয়া আপনাকে সঠিক উত্তর দিতে পারিবেন। তিনি নানা দেশের আধুনিক ফ্যাশনের খবর রাখিয়া থাকেন। বুনোদের আর্টও আজকাল পাকা দেওয়ালে গোবর লেপিয়া প্রচার করা হইতেছে সিম্পলিসিটির আদর্শ হিসাবে। এ খবর শ্রীযুক্তাই দিয়াছেন। বুনোদের পোশাকও অনেক মেয়েরা শখ করিয়া পরিতেছেন। একেবারে সিম্পল, ঢাকাঢাকির কোনো বালাই নাই। শ্রীযুক্তা কান খাড়া করিয়া কথাটা শুনিয়াছিলেন। খোসামোটটা তাহার নিশ্চয় ভালো লাগিয়াছিল। তাহা না হইলে গাছে ওঠা ভাব কাটাইয়া শাড়ির ভাঁজগুলি শান্ত করিয়া লইলেন কেন? কোমরের কড়া বাঁধন শ্লথ হইতেই আশান্বিত হইয়া উঠিয়াছিলাম। ফাড়াটা বোধ হয় এইবার কাটিল। দীনদয়াল যখন সুযোগ পাঠাইয়াছেন তখন ছাড়া নয়। আমি পুত্রকে বলিলাম, চলো নিচে যাই, আপিস বন্ধ হলেই টার্গেট করা যাবে। কাল শিকারে যাচ্ছ,
আজ একটু নিশানা ঠিক করে না নিলে চলবে কেন? পুত্র আমার ছোটোখাটো ভাষাতত্ত্ববিদ। 3-4টি ভাষার স্বপিণ্ডকরণ করিয়া সে পাত্রের উপযুক্ততা হিসাবে সুবিধামতো মনোভাব ব্যক্ত করিয়া থাকে। রাগিয়া গেলে চিচি ট্যাশ ভাষার সংমিশ্রণে কোপ প্রকাশ করা তাহার অভ্যাস। একরাশ চিচি তামিল ও বাংলা শব্দের স্বপিণ্ডকরণ করিয়া বলিল, মা আমাকে বকলেন কেন? ভাবিলাম চিৎকার করিয়া বলি, ওরা বকতে না পেলে হাঁপানি রোগ চেপে ধরে। আরও অনেক কিছুই বলিবার আছে এবং বলিতে চাই, কিন্তু বলা হয় কই। মনে যাহাই থাকুক প্রকাশ্যে পুত্রকে বলিলাম, ছি, মাকে কিছু বলতে আছে? মা বকেছেন তো কি হয়েছে, চলো তোমাকে একটা নতুন বন্দুক কিনে দেব। প্রতিশ্রুতিটা বেফাস বাহির হইয়া গিয়াছিল। শ্রীযুক্তা পুত্রকে ধমক দিয়া বলিলেন, এই সেদিন তোমাকে বন্দুক কিনে দেওয়া হলো না? ছেলে জানিত বাবা প্রতিশ্রুতি দিলে তাহা রাখেন। সে পরমানন্দে লাফাইতে লাফাইতে নিচে নামিয়া গেল। কোথায় টার্গেট অভ্যাসের অছিলায় সরিয়া পড়িব ভাবিতেছিলাম, ঘটিল ঠিক বিপরীত। আমি 2টি পাশ করা মার্জিত মহিলার সামনে অসহায় অবস্থায় পড়িয়া গেলাম। হিংস্র প্রকৃতির সরল উচ্ছ্বাস যখন মার্জিতরা প্রকাশ করিয়া থাকেন, তখন ভূমিকম্প, ঝটিকা, প্রলয় সব কিছুই ঘটিতে পারে। না ঘটিলে ভবিষ্যতে অধিকতর বিপদের আশঙ্কা মাথায় লইয়া অপেক্ষা করিতে হয়। আমি নিশ্চলভাবে দাঁড়াইয়া রহিলাম। ইতিমধ্যে শ্রীযুক্তা মিস এক্সের শাড়ি ও ব্লাউজের প্রশংসা কীর্তন সারিয়া লইলেন। আমি জানিতাম শ্রীযুক্তা যাহা বলিলেন তার একটি কথাও সত্য নয়। মনে মনে কালার হারমোনি সম্বন্ধে যে সব ত্রুটি আবিষ্কার করিয়াছেন, তাহা মিস এক্সের অনুপস্থিতির সুবিধা পাইলেই আমাকে বলিবেন। প্রশংসার বিশেষণগুলি নিঃশেষিত হইয়া আসিতেছিল। আমিও অভ্যাসমতো প্রস্তুত হইতেছিলাম পরের ঘটনার জন্য। শ্রীযুক্তা সব কাজই মেথডিক্যালি করিয়া থাকেন। প্রশংসা শেষ করিয়া আমাকে ধরিলেন। ছেলেকে নষ্ট করিবার আমি কত রকম নূতন পন্থা উদ্ভাবন করিয়াছি তাহারই একটি অতি দীর্ঘ তালিকা অনর্গল বলিয়া যাইতে লাগিলেন। এদিক দিয়া শ্রীযুক্তার স্মরণশক্তি অত্যন্ত প্রখর। তালিকার মধ্যে এমন অনেক ঘটনার উল্লেখ করিয়াছিলেন যাহার সহিত আমার কোনো কালে যোগ ছিল বলিয়া মনে পড়িল না। মনে না পড়ুক, শ্রীযুক্তার স্মরণশক্তির ওপর কটাক্ষ করিবার সাহস আমার নাই। নীরব ভাষায় মানিয়া লইলাম সংসারের সব রকম দুর্ঘটনার জন্য আমিই দায়ী। বাক্যবাণে ঘায়েল হইতেছিলাম, ঠিক মরি নাই। শ্রীযুক্তা খানিকটা দম লইয়া বলিয়া চলিলেন, তোমার জন্যে আমাদের কপালে আরও দুঃখ আছে। এই যে যন্ত্রটা কিনেছ, এটা কি পাম্প? 5 জন লোক না হলে জল ওঠে না। আমি উত্তর করিলাম, ওটাকে তো পাম্প বলেই জানি, এবং 5 জন লোকের সাহায্যেই যন্ত্রটা চলার কথা। শ্রীযুক্তার দন্ত ঘর্ষণের শব্দ শুনিলাম এবং বুঝিলাম এবার বারুদে আগুন লাগানো হইয়াছে। পাম্পের হাতলটা আবার একলা নাড়িবার চেষ্টা করিলেন। হাতল নড়িল না। তিনি আমার মুখের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুমি না হলে এমন যন্ত্র আর কে কিনবে? যাই হোক, এখন এটাকে নিয়ে যাবার বন্দোবস্ত করো। মাথা নত করিয়া আদেশ মানিলাম। অন্তরটা ত্রাহি মধুসূদন করিতেছিল। পাম্পের বন্দোবস্তের জন্য এক পা করিয়া সিঁড়ির দিকে অগ্রসর হইতেছিলাম। আমার গতি লক্ষ্য করিয়া শ্রীযুক্তা দৃঢ় আদেশের ভঙ্গিতে বলিলেন, কোথায় চলেছ? থমকিয়া দাঁড়াইয়া আমি উত্তর করিলাম, কোথাও না, পাম্পটার ব্যবস্থা হলে ভালো হতো না। মনে মনে ভাবিতেছিলাম কি কুক্ষণেই যন্ত্রটা কিনিতে গিয়াছিলাম। মনের অবস্থাতে মুখের ওপর একটু কাচুমাচু ভাব আসিয়া পড়িয়াছিল। শ্রীযুক্তার তীক্ষ্ণ দৃষ্টি তাহা এড়াইতে পারে নাই। তিনি জাদ্রেল পিসিমার মতো গুরুগম্ভীর গলায় বলিলেন, এখনই করো। তাহার পরই বলিলেন, তোমার খরচে হাত, দেখো যেন অকারণ বেশি টাকা না লাগে। কারণ চোখের সামনে বিদ্যমান, তথাপি বলিতেছেন অকারণ বেশি টাকা যেন না লাগে। লরির ব্যবস্থা হইয়াই ছিল। একটি নিরীহ মিথ্যার আশ্রয় লইলাম। হাসিয়া বলিলাম, আরে ছ্যা, তুমি ভেবেছ আমাকে একটা ড্রাইভার ঠকিয়ে দেবে? কয়েক টাকায় সব ঠিক হয়ে যাবে। 50 মাইল বৃহৎ লরির চাকা চলিলে কত টাকা লাগে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি জানেন। চাকার চলন্ত গতির বিনিময়ে যাহা খরচ হইবে তাহার সংখ্যা এখানে লিখিলাম না। মাতাল হইতে আরম্ভ করিয়া আমার অনেক খ্যাতিই আছে। সুযোগ পাইলে শ্রীযুক্তা আমাকে মিথ্যাবাদী বলিতেও কিছুমাত্র দ্বিধাবোধ করেন না।
শ্রীযুক্তার নিকট মিথ্যাবাদী প্রমাণিত হইয়া যদি প্রাণে বাঁচিয়া থাকিতে পাই, তো মিথ্যাবাদী কেন, সাধু বাবা অথবা দেরে আচার্য হইতেও আপত্তি নাই। কিন্তু আপনারা পাঠকেরা যেন আমাকে একেবারে অধার্মিক ভাবিবেন না। আমি বুনো হইলেও কতগুলি সদ্গুণ এখনও বাঁচাইয়া রাখিয়াছি। হলপ করিয়া বলিতেছি, সেগুলি প্রাচীনদের মতে সদ্গুণ। প্রগতির যুগ হয়তো তাহা মানিবে না, তা না মানুক, আমি তথাপি বলিব আমার অনেক সদ্গুণ আছে। আত্মপ্রশংসা নিজে করিবার উপায় নাই, নম্রতার আইন খোঁচা মারিয়া বসিবে। সেই কারণে নিজ গুণ কীর্তনে বিরত হইলাম এবং তারই শরণাপন্ন হইয়া পাশ কাটাইলাম। প্রথম ২-৪টি ধাপের পর কিভাবে নামিয়াছিলাম তাহার বর্ণনা এখানে দিবার চেষ্টা করিব না। পরের দিন শনিবারের বারবেলা যখন জমকালো হইয়া উঠিয়াছে, সেই সময় আমরা শিকারে বাহির হইলাম। উত্তেজনা দেখিলাম মিস এক্সের সর্বাপেক্ষা অধিক। শহরের সীমানা পার না হইতেই তিনি গুনগুন করিয়া গান ধরিলেন। কি সুর বলিতে পারি না। গানের শব্দগুলি কোন ভাষায় তাহাও ঠিকমতো বুঝিতে পারিতেছিলাম না। হেঁচকি, কাশি, গলা খাকরানি ও বিচিত্র সুর মিলিয়া তাহাকে ছ্যাঁচড়া গজলি কীর্তন বলিলে সুরের একটি নূতন নামকরণ হইতে পারিত। অরিজিনালিটির জন্য সুরস্রষ্টা বাহবাও পাইতেন। কিন্তু মিস এক্স বলিলেন, কি সুন্দর কথাগুলো বলুন তো। যা হোক, সুর বলেন নাই, ইহাই রক্ষা। ফার্সি, বাংলার ও গেয় শব্দের যোগাযোগে যে ভাষা তৈয়ারি হইয়াছিল, তাহার মানে বুঝিবার ক্ষমতা আমার মতো বেচারা লোকের পক্ষে সম্ভব নয়। আমি মাথা নাড়িয়া তাহার মত সমর্থন করিলাম। মত সমর্থন করিয়াই ভাবিলাম, আবার একটা বেফাস মন্তব্য বাহির হইয়া গেল। কি জানি, প্রশংসা শুনিয়া যদি আর একটা গান ধরিয়া দেন। অনন্য পায়ে হইয়া আমি মোটর ড্রাইভারকে ধমক দিয়া অনবরত ভেপু বাজাইতে বলিলাম। একে ব্ল্যাকআউট আছে, অন্ধকার হইয়া আসিতেছে, সামনের লোক দেখা যায় না, বাবু ভেপু না বাজাইয়া গাড়ি চালাইতেছেন। দেখো না, এখনই একটা অ্যাক্সিডেন্ট করিয়া বসিবে। ড্রাইভারের প্রতি দুর্ব্যবহার দেখিয়া যত না হোক ভেপুর আওয়াজে গান শোনার বাধা সৃষ্টি হইতেছিল। শ্রীযুক্তা বলিলেন, এমন করে হর্ন টিপলে গান শোনা যায়? কতগুলি হেঁচকি ও কাশির শব্দ বামাকণ্ঠ হইতে নির্গত হইলেই তাহা সঙ্গীতের কোঠায় পড়ে আমার জানা ছিল না। আমি আগের মতো ধমক দিয়ে বলিলাম, তুঝে একদম রেহুদ্দা, বিবি গানা গা রাহা হ্যায় আর তু? ড্রাইভার বলিল, হুজুর মাপ কিজিয়ে। সঙ্গে সঙ্গে তাকে ভালো রকম বকশিস দিব ঠিক করিয়া ফেলিলাম। আমি হুজুর কথাটা শুনিতে বাস্তবিক খুব ভালোবাসি, বিশেষ করিয়া তৃতীয় ব্যক্তি অথবা শ্রীযুক্তার সামনে হইলে তো কথাই নাই। এই কারণে সাদা চামড়াওয়ালা মোড়ের সার্জেন্টগুলাকে বৎসরে মোটা টাকা বকশিস দিয়া থাকি। মোড়ের নিকট আসিলেই আমাকে একটা সেলাম ঠুকিয়া দেয়। গাড়ির সার্জেন্টকে অতিক্রম করিলেই আমি আর চোখে দেখিয়া লই, খাস সাহেবের কায়দাদুরস্ত সেলাম মাঠে মারা গেল না তো। অধিকাংশ সময়েই হতাশ হইয়া যায়। যাহারা সাহেবের সেলাম দেখে তাহারা নয় কুলি, নয় পানওয়ালা, একটি চেনা লোক নয়। সাদা চামড়াওয়ালা সার্জেন্টগুলা আবার সময় বুঝিয়া সেলাম বন্ধ করিয়া দেয়। আমার পাশে কোনো সাহেবের গাড়ি আসিয়া দাঁড়াইলে সেলাম তো দেয়ই না, অধিকন্তু অন্যদিকে মুখ ঘুরাইয়া থাকে। আমি তখন ভাবিতে থাকি, প্রতি সার্জেন্ট পিছু করকরে 10-10টা টাকা জলে গেল। মিস এক্স এবার তাড়া করিয়া গান ধরিলেন রবীন্দ্রনাথের নয়, নজরুলের নিজস্ব গজল নয়, একেবারে আধুনিক সিনেমার হাঁপানি ও ক্রন্দন। এমতো অবস্থায় পড়িলে সঙ্গীতের সূক্ষ্ম রসগ্রাহী বলিত, ধরণী দ্বিধা হও। আমি সঙ্গীতজ্ঞ নই, তথাপি কায়মনোবাক্যে মহাপ্রভুকে সিনসিয়ারলি অনুরোধ করিলাম, কর্ণ বধির করিয়া দাও। কর্ণ বধির হইল না। শ্রীযুক্তার অনুরোধে গান শুনিতে শুনিতে গাড়ির ঝাঁকুনির আওয়াজ ভোগ করিতে লাগিলাম। লিখিতে ভুলিয়াছিলাম, আমি যে দিকটায় বসিয়াছিলাম সেই দিকটাতে আবার সলিড টায়ার লাগানো হইয়াছিল। জোরের স্থানে ফাটিয়া গিয়া বেশ খানিকটা ফাঁক হইয়া গিয়াছে। সেই কারণে ঝাঁকুনিটা সিস্টেম্যাটিক্যালি হইতেছিল, সুরের তালটাও অটোমেটিক হইয়া আসিতেছিল। এমন সময় শ্রীযুক্তা উচ্চ গলায় বলিয়া উঠিলেন, গেল গেল, সব গেল, নাইট গাউন, মিষ্টি টিষ্টি সব ভেসে গেল, পাতলো পাতলো। কথার সহিত আচমকা একটি কনুইয়ের গুতাও ব্যবহার করিতে ভুলিলেন না। গুতা মারিয়াও তিনি ক্ষান্ত হইতে পারিলেন না, বলিয়া চলিলেন, তোমার জ্বালায় আর কদিন বাঁচব, এইটুকু তো জায়গা, কীরকম বাবু হয়ে বসেছেন দেখো না।
পা কোন দিকে তুলিব এবং কেমন করিয়াই বা তুলিব তাহার পথ খুঁজিয়া পাইতেছিলাম না। তিনজনের চাপে এমনভাবে কোণঠাসা হইয়াছিলাম যে নড়িবার স্থান ছিল না। এ অবস্থায় দুর্ঘটনার কারণ আমি হইলাম কেমন করিয়া?